দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একেবারে ভিন্ন বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মনে পড়ছে সেই ছবিটার কথা? কয়েক বছর আগে মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ছেলেটি আজ স্নাতক ডিগ্রি অর্জন করেছে। তার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। তার জীবনটা আর 10 জন শিশুর মতো ছিল না। নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তার বেড়ে ওঠা, কিন্তু সে থেমে থাকেনি। মমতাময়ী মা তাকে কখনো থামতে দেয়নি। আজ আমার পাশে বসেছে আমার প্রিয় ছোট ভাই হৃদয় সরকার। জীবনের বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে কিভাবে সে আজকে এই অবস্থায় এসে দাঁড়ালো, সেই গল্প আমরা জানবো। চলুন। হৃদয়, কেমন আছো ভাই? দাদা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এবং তোমাকে পাশে পেয়ে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। আমারও ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। অনেক ধন্যবাদ ভাই। আসলে ভালো লাগাটা কেন জানো? কারণ আমি একেবারে নিজ চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি যে একটি ছেলে কত সংগ্রাম করে, কত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটার জন্য সে অনেক মানুষের অনুপ্রেরণা। তুমি সেই অনুপ্রেরণা হতে পেরেছো, সেটার জন্য তোমাকে নিয়েও আমার খুব গর্ব করতে ইচ্ছে হয়। যাই হোক, তো আজকে আমরা তোমার জীবন, বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? জি দাদা। আচ্ছা হৃদয়, তাহলে তুমি আমাকে একটু বলো তোমার জন্মস্থান কোথায়? দাদা, আমার জন্মস্থান হচ্ছে নেত্রকোনা জেলা। এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা, আর নেত্রকোনা শহরে হচ্ছে আমার জন্ম। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে তুমি জন্মগ্রহণ করলে নেত্রকোনাতে, এরপরে তোমার বেড়ে ওঠাটা তো আর 5-10 জনের মতো ছিল না, আমার বেড়ে ওঠাটা আর 5-10 জনের থেকে একটু আলাদা ছিল। তো সেক্ষেত্রে তোমার এই শারীরিক সমস্যাটা কবে এবং কিভাবে ধরা পড়লো? আমার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সেরিব্রাল পালসি। এটা মেডিকেল টার্মের ভাষায় মস্তিষ্কে পক্ষাঘাত। এই সেরিব্রাল পালসি হওয়ার কারণে আমি নিজে চলাফেরা করার যে আমার যে শারীরিক যে সক্ষমতা, সেটা আমার বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে আমি কখনো নিজে একা নিজের পায়ে ভর করে মুভমেন্ট করতে পারি না। সো এটা আসলে আমার জন্মের প্রথমে ধরা পড়েনি, কারণ প্রথমে যদিও আমার জন্মের সময় কিছু কমপ্লিকেশনস ছিল, মেডিকেল কিছু ডক্টরদের ইরর ছিল, বাট আমার জন্মের পর এগুলো সাধারণত ধরা পড়েনি। বাট আমার যখন বয়স 1.5 বছর হতে থাকলো, তখন আমাদের মায়ের একটু সন্দেহ হতে থাকলো যে আমি 8-10 জনের, কারণ একটা 1-1.5 বছরের বাচ্চাকে কিন্তু কখনো আসলে এক জায়গায় স্থির রাখা যায় না। সে হামাগুড়ি দিয়ে বা বিভিন্ন জায়গায় তাকে আপনি এক জায়গায় রেখে গেছেন, হঠাৎ করে এসে দেখবেন আপনি তাকে সেখানে খুঁজে পাচ্ছেন। বাট আমার ক্ষেত্রে ঘটনাটা হতো ঠিক উল্টোটা এরকম হতো যে মা হয়তো আমাকে রেখে ঘরে কাজ করছে, ঘন্টাখানেক পরে আবার আসলো আমাকে দেখতে আমি ঠিক আছে কিনা। কিন্তু আমাকে মা ঘরে কাজ করতে যাওয়ার আগে যে অবস্থায় রেখে যেত, ঘন্টা 2 পরে বা 2 ঘন্টা পরে কাজ করার পরে এসে দেখতো যখন, আমাকে ঠিক সেইভাবে সেই জায়গাটাই পেত। তো এইটা আস্তে আস্তে আমার মায়ের একটু সন্দেহ হতে থাকলো, কারণ এটা তো হওয়ার কথা না। একটা 1-1.5 বছরের বাচ্চাকে আমি সেম জায়গায় সেম পজিশনে আমি ঘন্টা 2 পরে আবার পাবো, এইটা তো হওয়ার কথা না। তার মধ্যে একটু তো মুভমেন্ট হবে। বাট তখনই এই বিষয়গুলো আস্তে আস্তে, তখন আমার মায়ের যখন সন্দেহ হতে থাকলো, তখন উনি ডাক্তারদের সাথে, মানে আমাদের স্থানীয় যে ডক্টর যারা আছে নেত্রকোনায়, তাদের সাথে বিষয়টা কনসাল্ট করতে শুরু করলো। বা তারাও আসলে বিষয়টা খুব একটা ধরতে পারছিল না। দেন ঢাকায় শিশু বিকাশ কেন্দ্রে আমাকে আসা হলো, ওখানকার ডক্টররাও খুব একটা ধরতে পারছিলেন না। তো এরপরে আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। তো কলকাতায় নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা আমার বেশ কিছু টেস্ট করে, আমার কিছু ডায়াগনস্টিক টেস্ট করান, এবং আমার জন্মের সময়ের ঘটনাগুলো ওনারা জানতে চান। তো ওনারা হচ্ছে আমার ওই জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছিল এবং যে ডায়াগনস্টিক রিপোর্টগুলো আছে, সেগুলো অ্যানালাইসিস করে ওনারা একটা মেডিকেল ফাইন্ড পান যে আমার হচ্ছে জন্মের সময় যে মস্তিষ্কে পক্ষাঘাত হয়েছিল, যেটা ডাক্তারদের ভুলের কারণে। তার ফলে আমার ব্রেন থেকে, যে আমাদের ব্রেন তো আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে থাকে। এটা তো আমাদের লাইক কম্পিউটার যেমন সিপিইউ থাকে,
আমাদের সিপিইউ হচ্ছে আমাদের ব্রেন, কন্ট্রোলার। তো সেই ব্রেন হচ্ছে আমাকে ঠিক মতো মানে চলাফেরা করার শক্তিটা পাস করতে পারছে না আমার বডিতে। আচ্ছা, যার ফলে ডাক্তাররা বলেছে যে এই যে জন্মের সময় এই যে ডাক্তারের ভুলগুলোর কারণে আমার ব্রেনে একটু ছোট্ট একটা স্পট তৈরি হয়ে গিয়েছে। যে জায়গাটিতে স্পটটি হয়েছে সেই জায়গাটি থেকে হচ্ছে আমাদের চলাফেরার যে ব্রেনের কন্ট্রোল সিস্টেমটা থাকে সেইখানে, যার ফলে আমি হচ্ছে নিজে নিজে চলাফেরা করতে পারছি না। আচ্ছা। জিনিসটা খুবই দুঃখজনক আসলে, যেটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। জীবন বয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, তাহলে তো তুমি একটু একটু করে বড় হওয়া শুরু করলে এবং স্কুলে ভর্তি হলে, কলেজে ভর্তি হলে। আমরা এখন তোমার সেই স্কুল কলেজে ভর্তির সময়গুলো কেমন ছিল, তুমি কিভাবে স্কুলে কলেজে যেতে, সেই ঘটনাগুলো একটু জানবো। আচ্ছা, তো ডক্টর যেটা বললো যে আমার চলাফেরা হয়তো বা আমি নিজে কখনোই চলাফেরা করতে পারবো না। ধরেন আমার মা বললেন ওকে ফাইন, নিজে চলাফেরা করতে পারবো না, আমি ওকে চালাবো। তোমার মা এটা সাহসের সাথে সিদ্ধান্ত নিলেন যে আমি ওকে চালাবো। তারপরে আমার যে বন্ধুরা যারা ছিল তাদের যে বয়সে স্কুলে যাওয়ার কথা, তারা হয়তো বা নিজেদের পায়ে স্কুলে যেত, ঠিক সেই সময় আমার মা আমাকে কোলে করে তাদের সাথে স্কুলে নিয়ে যেত। সেভাবে মায়ের কোলে করে হচ্ছে আমার স্কুল জীবনটা শুরু হয়। আর সেখান থেকে আমি আমার প্রাইমারি স্কুল শেষ করি 2010 সালে। মানে তখন তো আমাদের সময় পিএসসি ছিল, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, যেটা প্রাথমিক শিক্ষা সমাপনী। সো ওটা 2010 সালে আমি দিই এবং তখন যেটা প্রথম শ্রেণী ছিল, আমি প্রথম শ্রেণীতে পাশ করি। তারপর আমি আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা স্কুল থাকে সরকারি, তো আমাদের নেত্রকোনাতে একটা জেলা স্কুল আছে, সেটা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। আমি সেই জেলা স্কুলে অ্যাডমিশন টেস্ট দিই এবং সেই অ্যাডমিশন টেস্টে আমি পাশ করি। তারপরে হচ্ছে আমি জেলা স্কুলে ভর্তি হই। সেই মায়ের কোলে করে আমি জেলা স্কুলের ক্লাসগুলো করতাম। আর ইউনিভার্সিটিতে তো আসলে আমাদের লিফটের ব্যবস্থা আছে। সো যেখানে আমার ক্লাসরুম হচ্ছে 6 তলায়, কখনো ক্লাস হয় 9 তলায়, কখনো ক্লাস হয় তো আর আমার যেহেতু এখন হুইল চেয়ার ব্যবহার করি, তো এখন আমার কোনো প্রবলেম হয় না। বাট আমাদের মফস্বলে তো আর এই ইনফ্রাস্ট্রাকচারগুলো অ্যাভেলেবেল থাকে না। তো আমার যখন কখনো 3 তলায় ক্লাস হতো, 4 তলায় ক্লাস হতো, মানে পিরিয়ড অনুযায়ী তো ক্লাসগুলো চেঞ্জ হয়ে যায়, সাবজেক্টিভ ক্লাসগুলো তো চেঞ্জ হয়ে যায়। তখন হচ্ছে আমার মা আমাকে কোলে করে 2-3 তলায় সেই ক্লাসগুলো করিয়ে এনে তারপরে বারান্দায় বসে থাকতাম। ক্লাসগুলো শেষ হলে আমাকে আবার এক ক্লাস থেকে অন্য ক্লাসে শিফট করতেন। তো এভাবেই হচ্ছে আমার স্কুল শেষ হয়, দেন কলেজও আমার এভাবেই শেষ হয়। আর এর পাশাপাশি স্কুল কলেজে। তোমার কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল আমাদের নেত্রকোনাতে একটা কলেজ আছে, আবু আব্বাস কলেজ। আমি সেখান থেকে হচ্ছে আমার এইচএসসি কমপ্লিট করি। তো ওই মায়ের কোলে করে ওইখান থেকে, আর শুধুমাত্র স্কুল কলেজ না, টিউশন যাওয়া, কোচিং করা, এগুলো সব কিছু হচ্ছে আমার মায়ের কোলে করি। আমার ভাবতেই গা শিহরিত হচ্ছে সত্যি। অনেক অনেক কৃতজ্ঞতা সেই মমতাময়ী মাকে, যিনি তার সন্তানকে একেবারে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সব জায়গায় কোলে করে নিয়ে যেতেন ক্লাস করানোর জন্য। আমার মায়ের একটা ছিল যে আমার ছেলে তো পড়াশোনা করতে চায়, পড়াশোনায় আমি নিজেকে কোনো ভালো স্টুডেন্ট দাবি করি না, কিন্তু আমার মা বলতো যেহেতু রেজাল্ট তো ভালোই আছে, সেটা মা জানে, আমি জানি না, তো রেজাল্ট ভালো আছে, ও পড়াশোনা করতে চায়, তাহলে আমি কেন ওকে পড়াশোনা করাবো না? ও নিজে নিজে চলাফেরা করে পড়াশোনা করতে পারবে না, আমি ওকে নিয়ে যাব, কিন্তু পড়াশোনাটা আমি কন্টিনিউ করাবো। সত্যি সেই সাহস এবং সদিচ্ছাকে স্যালুট জানাই। আমি ভাবতেই ভীষণ শিহরিত হচ্ছি যে তোমার মা কত কষ্ট করেছেন আসলে তোমার জন্য, প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়া, পুরে বৃষ্টিতে ভিজে, কারণ অনেক সময় রিক্সা পাওয়া যেত না বাসা থেকে, কিন্তু স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তখন এই কোলে করে আমাকে নিয়ে স্কুলের দিকে হাঁটা ধরতো। দেখা গেল কোনোদিন অর্ধেক রাস্তায় রিক্সা পেয়েছে, কোনোদিন একদমই রিক্সা পায়নি, ট্রান্সপোর্ট পায়নি, তখন একদম পুরোটা রাস্তা 2-3 কিলো কোলে করে নিয়ে যেত। কত সংগ্রাম করেছেন তোমার মা এবং সেই সাথে তুমিও। আমার ভাবতেই ভালো লাগছে যে তুমি এবং তোমার মা দুজন মিলে কত সংগ্রাম করেছো আসলে, এবং সম্ভবত সেই সংগ্রামগুলোর ফলশ্রুতিতেই এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হৃদয় তুমি আজকে এখানে বসে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত সুন্দর একটি জায়গায় তুমি তোমার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারছো এবং বসে আছো। আচ্ছা হৃদয়, তাহলে এই যে তুমি তো অনেক কষ্ট করে তোমার স্কুলে, কলেজে, ক্লাসে যেতে, তোমার টিউশনগুলোতে যেতে, তোমার একাডেমিক রেজাল্ট কেমন ছিল?
আমার একাডেমিক রেজাল্ট ছিল, আমি ওই টপারদের মতো একদম টপে থাকতাম না, টপ 5-এ থাকতাম না, আবার লাস্টেও থাকতাম না, মানে ছিল আমার অ্যাভারেজ মার্কস আমি 100-এ 95 না পেলেও আমি 90-র কাছাকাছি পেতাম সবসময়। বাহ। এবং বাড়িতে তুমি পড়াশোনা কেমন করতে? বাড়িতে আমি পড়াশোনা করতাম, যেহেতু হচ্ছে যেহেতু আমার নিজে নিজে চলাফেরা করার কারণে আমি হয়তো বা ওইভাবে আমার বেড়ে ওঠাটা হয়নি যে ছেলেবেলায় বা কৈশোরকালে যে মাঠে খেলাধুলা করা বেশি। তো ওই সময়টা তো আমার যে সময়টা আমার বন্ধু বান্ধবরা হয়তো মাঠে খেলেছে, বিভিন্ন জায়গায় মজা করেছে, আমি হয়তো বা স্কুলে শেষ করে আমার বের হওয়া শুধুমাত্র ওই স্কুল আর কলেজ, মানে আমার এডুকেশন পারপাসে যতটুকু বের হওয়া লাগতো, আমি সেটার বাইরে তো আমার খুব বেশি বের হওয়া হতো না। তো ওই যে বাকি সময়টা থাকতো আমি পড়তাম। একাডেমিকের পাশাপাশি আমি হচ্ছে প্রচুর পত্রিকা পড়তাম। আমার ছোটোবেলা থেকেই নেশা ছিল পত্রিকা পড়া। আমি 2 থেকে 3টা করে পত্রিকা পড়তাম প্রত্যেক দিন। সো আমার অবসর সময়টা আমি পত্রিকা পড়ে থাকতাম আর হচ্ছে টিভি দেখতাম। আচ্ছা আচ্ছা। আমার খেলাধুলা খুব পছন্দ ছিল, সো সারাদিন হচ্ছে স্পোর্টস চ্যানেলে আমি খেলা দেখতাম। আচ্ছা আর আচ্ছা পত্রিকা পড়তাম। আচ্ছা আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি যে একেবারে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তোমার একদম তীব্র আগ্রহ ছিল। পড়াশোনার প্রতি, কারণ আমি একটা জিনিস যখন আমি হচ্ছে পড়াশোনা করতে থাকলাম, তখন দেখলাম কি মানুষ আমাকে নিয়ে ভালো কথা বলছে যে আমি পড়াশোনা করছি, আর এটা আমার ভালো লাগতো। আর আরেকটা, তখন আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম, তখন আমি দেখলাম যে আমার জীবনের যদি আমি অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমার পড়াশোনা করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার কাছে। তখন থেকে এটা মনে হচ্ছে আমাকে আমার জন্য পড়াশোনা করতে হবে, সেই জায়গা থেকে পড়াশোনা করা। আমার মনে হয়েছিল যে আমার এই অবস্থান থেকে একমাত্র আমার পড়াশোনাই আমাকে পরিবর্তন এনে দিতে পারে। বাহ। দর্শক, আজকে যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকের অনেক ধরনের বাধা বিপত্তি আছে জীবনে, সেটা আমাদের অনেকের জীবনেই থাকে, প্রতিবন্ধকতা থাকবেই। কিন্তু হৃদয়ের কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, যতই বাধা থাকুক না কেন, যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, আপনার যদি সদিচ্ছা থেকে থাকে, আপনার যদি সত্যিকার অর্থে জীবনে পরিবর্তন ঘটানোর সঠিক সাহসটা থাকে, আপনি পরিশ্রম করে পড়াশোনা করে নিজের জীবনের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটাতে পারেন। হৃদয় সেই উদাহরণ হয়ে কিন্তু আজকে আমাদের সামনে জল জল করে জ্বলছে। আমি যদি পড়াশোনা না করতাম তাহলে কিন্তু আজকে আপনার সাথে বসে কথা বলতে পারতাম না। সত্যি, আমরাও তোমাকে চিনতেই পারতাম না। নেত্রকোনার ওই একটা জায়গায় থেকেই হয়তো তোমার জীবনটা চলে যেত। এই যে আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, এত মানুষ তোমাকে চিনছে, দেশের মানুষ তোমাকে চিনছে, এত মানুষ তোমাকে নিয়ে অনুপ্রাণিত হচ্ছে, তোমাকে দেখে শিখছে। কিন্তু আমার পড়াশোনাটা ছিল একদম। আমি যেটা মনে করি, একজন মানুষের জীবনের যে কোনো অবস্থা থেকে যদি সে তার পরিবর্তন আনতে চায়, তাহলে সেটা একমাত্র এনে দিতে পারে তার শিক্ষা। সত্যি, শিক্ষা ছাড়া জীবনের অবস্থার পরিবর্তন করার আর কোনো উপায় নেই। সত্যি। দর্শক, আপনারা শুনতেই পেলেন হৃদয়ের কাছ থেকে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাদের কিন্তু শিক্ষা অর্জন করতেই হবে। আর সেক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, সেটাকে উপেক্ষা করার সাহস আমাদের থাকতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, যেটি আমার ছোট ভাই হৃদয় করেছে এবং সে গর্বের সাথে আজকে আমাদের সাথে তা শেয়ার করলো। এবং আমি তো অনুপ্রাণিত হলামই, আশা করছি আপনারাও তার কথাগুলো শুনে অনুপ্রাণিত হলেন। আচ্ছা হৃদয়, তাহলে আমরা দেখেছি তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসলে, তখন তুমি তোমার মায়ের কোলে উঠে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলে এবং সেখানে একজন ছবি তুলেছিল এবং সেই ছবিটা একদম ভাইরাল হয়েছিল। এই ছবিটা আসলে কে তুলেছিলেন এবং এটা কিভাবে ভাইরাল হলো? আচ্ছা, এই ছবিটা তুলেছিলেন বিজয় 71 হলের একজন আবাসিক শিক্ষার্থী মামুন আব্দুল লাল। উনি হচ্ছে এই ছবিটা তুলেছিলেন। আর যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ডেট ছিল, আমাদের ঢাকায় ওরকম কেউ আত্মীয় স্বজন ছিল না যেখানে উঠে এসে আমরা পরীক্ষা দেব। আর তারপরে আমরা একদিন আগে এসেছিলাম ঢাকায়, আমরা একজনের বাসায় উঠেছিলাম পরিচিত। তো ওই বাসায় ওঠার পরে আমার মায়ের একটা ছিল যে আমরা সকাল সকাল ক্যাম্পাসে চলে যাব, কারণ যদি রাস্তাঘাটে কোনো জ্যাম হয়ে যায়, এক্সামের টাইমটা পেয়ে যাবে। আমার পড়াশোনা নিয়ে আমার মা সবসময় কনসার্ন ছিল। তো আমরা হচ্ছে খুব সকালে, আমার এখনও মনে আছে, আমরা 6:30 কি 6:45 দিকে আমরা ক্যাম্পাসে চলে আসি। তো তখন আমাদের একজন পরিচিত ছিল, ওনার বাড়ি নেত্রকোনা, নাইম ভাই। উনি বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
তো আমরা হচ্ছে ওনার পরিচয়ে আমরা হচ্ছে বিজয় 71 হলে যে অতিথি কক্ষ আছে সেখানে আমরা বসি, যেহেতু আমাদের এক্সাম ছিল 10টার দিকে, তো হাতে তো আমাদের কয়েক ঘন্টা সময় ছিল। তো ওই সময়টা আমরা ওখানে বসে রেস্ট করি। তো আর 9টা কি 8:30টার দিকে যখন মা আমাকে এক্সাম সেন্টারে, মানে আমার সিট পড়েছিল হচ্ছে সামাজিক বিজ্ঞান ভবনের 5 তলায়। তো 71 হল থেকে তখন আমরা বের হচ্ছি সামাজিক বিজ্ঞানের ভবনের দিকে আসবো। আর তখন হচ্ছে মা আমাকে কোলে, যেহেতু আমি হুইল চেয়ার ব্যবহার করেছি হচ্ছে ক্যাম্পাসে এসে। এর আগে 2018 ডিসেম্বরের আগে আমি একবারের জন্য কখনো হুইল চেয়ার ব্যবহার করিনি, নট এ সিঙ্গেল টাইম। তো আর যেহেতু আমাদের পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বরে, তো আমি তখন মায়ের কোলেই ছিলাম। তো আর সকালে হচ্ছে যখন এক্সাম শুরুর আগে আগে আমরা হল থেকে বেরোচ্ছিলাম, তো তখন মা যখন আমাকে কোলে নিয়ে 71 হলের অতিথি কক্ষ পার হয়ে 12 করিডোরটা দিয়ে মেন গেটের দিকে আসছিল, তখন হচ্ছে মামুন ভাই উনি নিচে নামছিলেন নাস্তা করার জন্য। তো উনি আসলে ফটোগ্রাফার, উনি ভালো মুহূর্তগুলোকে ক্যাপচার করে ধরে রাখতে পছন্দ করেন। তো উনি যে একটা বিষয় দেখলেন যে একটা 18 বছরের ছেলে তার মায়ের কোলে করে যাচ্ছে, আর মা তার এই 18 বছরের ছেলে তো বেশ বড়, এরকম একটা বড় ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছে। ওনার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলো। উনি সেই মুহূর্তটাকে ক্যাপচার করলেন ওনার ফোনে, এবং উনি ওটা ওনার প্রোফাইলে শেয়ার করলেন যে একজন মা তার ছেলেকে নিয়ে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়াতে। তো সেখান থেকেই মূলত আমার ওই ছবিটা সকলেই দেখতে পায় এই মামুন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, আমার মনে আছে, আমি নিজেও ছবিটা দেখেছিলাম এবং আমার প্রোফাইলে আমি শেয়ারও করেছিলাম, কারণ মা তো আমাদের প্রত্যেকের একটা বড় আবেগের জায়গা জুড়ে আছে। তা আমি যখন দেখলাম যে আরেকজন মা তার সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করছেন, এত কষ্ট করছেন, আমি আসলে আমার নিজের আবেগটাও ধরে রাখতে পারিনি। আমি নিজেও খুব ভালো করে ছবিটা দেখেছিলাম এবং সেটা আমাকে খুব ভালোভাবে নাড়া দিয়েছিল। এবং আমার মনে হয় আমার মতো দর্শকরা আজকে যারা বসে হৃদয়ের এই গল্পটি শুনছেন, আপনাদের অনেককেই সেই ছবিটি এবং হৃদয়ের ঘটনাটি নাড়া দিয়েছিল, এবং আপনারা অনেকেই সত্যি সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে একজন মা তার সন্তানের জন্য কত বড় স্যাক্রিফাইস করতে পারেন বা করছেন। আচ্ছা হৃদয়, তুমি তো ভর্তি পরীক্ষা দিলে এবং আমরা জানি যে ভর্তি পরীক্ষায় খুব ভালো ফলাফল করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরের দিনগুলো তোমার কেমন ছিল বা এখনো কেমন যাচ্ছে, সেটা একটু তোমার কাছ থেকে শুনবো। বিশ্ববিদ্যালয়ের পরের দিনগুলো আমার খুব ভালো। আমার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো দিন গিয়েছেন প্রায় সবগুলো দিনই আমার ভালো লেগেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে বরাবরই একটা অন্যরকম ছিল। কারণ আমাকে একজন বলেছিল যে হৃদয়, তুমি যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারো না, তোমাকে জীবনে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ এটাই এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে তুমি তোমার জীবনের মোড় ঘোরাতে পারবে। এটা তো বাংলাদেশেরই মোড় ঘুরিয়ে দিয়েছিল 71-এ, 52-তে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জীবনেরও মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি চেষ্টা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি পড়ার একটা আগ্রহ তৈরি হয়। এটা কবে বলেছিলেন তোমাকে? এইটা আমি যখন এইচএসসিতে থাকতাম, আমার একজন শিক্ষক ছিলেন অসীম স্যার, উনি 2022 সালে উনি আমার মেন্টর ছিলেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে আমার মায়ের পরে ওনার হচ্ছে অবদানটা। ওনার কাছ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাগুলো শুনতাম। কখনো তো কারণ আমি তো ভর্তি পরীক্ষা আগে কখনো ক্যাম্পাসে আসিনি, ওনার কাছ থেকে আমি ঢাবিকে ভিজুয়ালাইজ করতাম ওনার কথাগুলোর মাধ্যমে। তো উনি হচ্ছে 2022 সালে একটা সড়ক দুর্ঘটনায় আমাদের ছেলে চলে যান। তো ওনার কাছ থেকে হচ্ছে শোনা, তো তখন থেকে হচ্ছে তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ওনার কাছ থেকে শুনলাম, তারপরে আস্তে আস্তে, আর তখন তো আমরা এত কেউ জানতাম না, আমরা সদ্য ইন্টারে উঠেছি, বাট ইতিহাস তখন আস্তে আস্তে একটু জানা শুরু করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাথে এর ইতিহাস, বাঙালি জাতির সাথে এর ইতিহাস, তো সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ তৈরি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়তে হবে। সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি চেষ্টা করলাম, এবং আমার মায়ের পরিশ্রম এবং সকলের আশীর্বাদে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা পাই। সেই শুরু থেকে ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হওয়ার প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় সবগুলো দিনই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ আনন্দের সাথে, বেশ ভালো লাগার সাথে পার হয়েছে, এবং এখনও হচ্ছে। যেহেতু এখনও মাস্টার্স আছি, স্টুডেন্ট আছি, এখনও ভালোই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে খুব আপন করে নিয়েছে সবাই, আমার বন্ধুরা, আমার শিক্ষকেরা, আর
যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলে আমাকে খুব আপন করে নিয়েছে, তো তাদের কাছে তাদের মতো করে। বাহ, খুবই ভালো। তাহলে এই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এবং তোমার মতো এরকম অবস্থার মধ্যে দিয়ে আরো অন্যান্য অনেক শিক্ষার্থী আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তো তোমার কি মনে হয় বা তুমি কি কি সম্মুখীন করেছো যে তোমার মতো যারা শিক্ষার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এখন কেমন, বা তাদের প্রতি তাদের চারপাশের মানুষ যারা আছেন তাদের মনোভাব কেমন? দ্বিতীয় প্রশ্নটা থেকে শুরু করি, চারপাশে মানুষের মনোভাব। আমার যেটা পর্যবেক্ষণ বা অবজারভেশন, যেটা আমি শুরু থেকে আজ পর্যন্ত দেখেছি, মোরলেস আমাদের ক্যাম্পাসে যারা আছেন শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা সকলেই যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে তাদের বিষয়ে বেশ আন্তরিক, মোটামুটি সকলেই আন্তরিক। ওই জিনিসটা তেমন কোনো সমস্যা না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় সমস্যা হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন বা স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস আছেন, তাদের হচ্ছে মুভমেন্টে যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেইটার প্রচুর ঘাটতি আছে আমাদের ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাসে যদি ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতিগুলো না থাকতো তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা একদম স্বাচ্ছন্দ্যে তাদের পড়াশোনাটা করতে পারত। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যারা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের আনুকূল্যে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা তৈরি করার জন্য আপনারা যদি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমাদের এই শিক্ষার্থীরা শিক্ষা জীবনে যে বাধাগুলো এখন কিছুটা হলেও সম্মুখীন হচ্ছে সেই বাধার সম্মুখীন আর হবে না, তাদের শিক্ষা জীবন আরো অনেক সুন্দর হবে, অনেক মসৃণ হবে। আচ্ছা হৃদয়, তাহলে এই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমার স্নাতক ডিগ্রি অর্জন করেছো, এখন তোমার স্নাতকোত্তর চলছে, তো আজকে এই জায়গায় বসে জীবনের কোন সংগ্রামগুলোর কথা তোমার খুব করে মনে পড়ছে, যে সংগ্রামগুলো তোমাকে এখনো নাড়া দেয়, যে সংগ্রামগুলো তোমাকে এখনো ভাবায়, মাঝে মাঝে একটু শিহরিতও করে তোলে, কি বলবে তাহলে তুমি? আজকের এই জায়গাটিতে এসে যদি আমি বলি, আমি পেছন ফিরে তাকাই, তাহলে অবশ্যই প্রথমে আমার মায়ের স্ট্রাগলটার কথা মাথায় আসবে। কারণ উনার এই স্ট্রাগল ছাড়া আমি কখনোই এটা পারতাম না। আমার এখনও মনে পড়ে যে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি কিভাবে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। অনেক বাধা ওনার সামনে এসেছিল, কিন্তু উনি সকল বাধাকে অতিক্রম করেছেন শুধুমাত্র আমার জন্য। উনি একটা কথা সবসময় বলতেন যে ও পড়াশোনা করতে চায়, আমি ওকে পড়াশোনা করাবো, তো আমি পড়াশোনাটা কখনো বন্ধ করব না, বন্ধ করতে দিব না। তো এই জিনিসটা আমাকে হচ্ছে খুবই লাগে। আর হচ্ছে আমি আমার মায়ের পরে হচ্ছে আমি যে সাপোর্টটা সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে আমার বন্ধুদের কাছ থেকে। আমার মায়ের পরে যদি কারোর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকে আমার এই পর্যন্ত আসার পেছনে, সেটা হচ্ছে আমার বন্ধুরা। ওদের সাপোর্ট না পেলে হয়তো বা আমি অনেক কিছুই করতে পারতাম না। আমি খুব ছোটোবেলা থেকে আমার খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল, সে প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজেই হোক, কিংবা এখন বিশ্ববিদ্যালয়ে হয়েছে হোক। তো তাদের এই সারাউন্ডিং সাপোর্টটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে সামনে এগিয়ে যেতে। বাহ, সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোকে, যে মানুষগুলো আজকে তোমার এই জায়গায় আসার পেছনে তোমার পাশে থেকেছে, তোমার প্রতিটি সংগ্রামে তোমাকে অনুপ্রাণিত করেছে, তোমার উপকার করেছেন। সত্যি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আচ্ছা হৃদয়, তাহলে তো জীবনে অনেক কষ্ট করলে, অনেক সংগ্রাম করলে, এখন তোমার জীবনের লক্ষ্য কি বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওই অর্থে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একটু অন্যরকম মানুষ। আমি ওই মানে একদম সব কিছু যে প্রপার প্ল্যান অনুযায়ী করবো না। আমার কথা হচ্ছে আমি আজকে যে জায়গায় আছি, আগামীকালকে আমি এই অবস্থা থেকে আরও ভালো অবস্থায় থাকতে চাই। এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং সেজন্য যত সংগ্রাম করতে হোক, যত পরিশ্রম করতে হোক তুমি করবো। বাহ। দর্শক, জীবনে চলার জন্য এই মানসিকতাটা খুব প্রয়োজন। আমাকে সামনে এগিয়ে যেতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে। সেজন্য যত প্রতিকূলতা আসুক না কেন, যত বাধা আসুক না কেন, আমার কালকের দিনটা আজকের দিনের চেয়ে যেন ভালো হয় সেটা নিশ্চিত করার জন্য সকল পরিশ্রম, সকল কষ্ট গর্বের সাথে, সাহসের সাথে করতে হবে, যেটি হৃদয় ওর কথাই বারবার বলল। আপনারা আশা করছি নিজেরাও জীবনে চলার ক্ষেত্রে
জীবনের এই মূলমন্ত্র মেনে চলবেন, আপনারাও জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। আচ্ছা হৃদয়, তাহলে তুমি তো তোমার জীবনের অনেক কিছু আজকে শেয়ার করলে এবং তোমার সংগ্রাম একেবারে নিজ চোখে খুব কাছ থেকে দেখার সৌভাগ্যও আমার হলো। তো সেক্ষেত্রে যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি যে আজকে এই জায়গায় বসে ঠিক কোন মানুষগুলোর কথা তোমার মনে পড়ছে, যাদের প্রতি তুমি অনেক অনেক কৃতজ্ঞ এবং যারা তোমার জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য সব সময় তোমার পাশে থেকেছেন, তোমার পাশে এসে দাঁড়িয়েছেন? যেটা আমি শুরুতেই বলেছি যে আমার মায়ের সাপোর্টটা ছাড়া, একান্ত সাপোর্টটা ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এরপরে আমার ফ্যামিলি ছিল, আমার বাবা, আমার ভাই, ওরাও আমাকে বেশ সাপোর্ট করেছে। যখন মা বিভিন্ন কাজে আমাকে স্কুলে নিয়ে যেত না, তখন তারা আমার এই কাজগুলো করে দিত। এরপরে আমার বন্ধুরা, যে আমি খুবই, যেটা আমি আগেই বলেছি যে আমি খুবই লাকি যে আমি ছোটোবেলা থেকে একটা খুব ভালো একটা বন্ধু সার্কেল পেয়েছিলাম। তো এই মানুষগুলো থেকে শুরু করে, আর যদি ওইভাবে বলি, আমি আমাদের নেত্রকোনা শহরের অনেক শুনতে হচ্ছে হাস্যকর বা একটু অন্যরকম মনে হতে পারে, আমার পরিচিত অনেক রিক্সাওয়ালা ছিল, আমি ওদের কাছেও কৃতজ্ঞ। কারণ ওরা অনেক সময় জানতো যে আমি কখন, কারণ আমাদের নেত্রকোনা তো খুব ছোটো শহর, তো ওরা জানতো যে আমি কখন স্কুলে আর যাই, কখন স্কুল থেকে আসি। দেখা যেত কি আমি একদিন দুদিন আমাকে নিয়ে যাওয়ার পরে ওরা অনেক সময় চলে আসতো এই টাইমে আমার বাসার সামনে। তো এইভাবে আমার স্কুলের স্টাফেরা, আমার শিক্ষকেরা, আমার পাড়া প্রতিবেশীরা, মানে সকলে, মানে এই আমি আজকে এই পর্যন্ত আসার পেছনে অনেকগুলো মানুষের সাহায্য, আমি ভালোবাসা পেয়েছি। তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের সকলের প্রচেষ্টা এবং আন্তরিকতা, সহযোগিতা ছাড়া আমি এখানে আসতে পারতাম না। যাক, খুবই ভালো লাগলো তোমার কথা শুনে। দর্শক, একেই বুঝি কৃতজ্ঞতা বোধ বলে। হৃদয় কিন্তু খুব অকপটে ওর জীবনে ওর পাশে এসে যারা দাঁড়িয়েছেন তাদের কথা আজকে এখানে বসে স্মরণ করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং হৃদয়ের এই মানসিকতার জন্য, সংগ্রামের জন্য, হৃদয়ের জন্য সবসময় আপনাদের প্রার্থনা কামনা করছি। আপনারা সবাই ওর জন্য প্রার্থনা করবেন, আমরা সবাই ওর জন্য অনেক অনেক শুভকামনা করছি। হৃদয় সবসময় অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক দূরে এগিয়ে যাক, সেই শুভকামনা ওর জন্য সবসময়ই থাকবে। আজকে হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছে। সে তার স্নাতক সম্পন্ন করেছে, সামনে তার চাকরি জীবনে প্রবেশ করবে এবং চাকরির পড়াশোনা শুরু করবে। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি হৃদয় নিশ্চয়ই তার পরিশ্রমের সর্বোচ্চটুকুই করবে এবং সর্বোচ্চ চেষ্টাই করবে জীবনে ভালো কিছু করার জন্য, এবং সে সত্যি ভালো কিছু করতে পারবে। তার জন্য সেই শুভকামনা থাকলো। আপনারাও হৃদয়ের জন্য শুভকামনা রাখবেন, আপনারাও হৃদয়ের জন্য প্রার্থনা করবেন। হৃদয় ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক দূরে এগিয়ে যাক, সেই শুভকামনা করি সব সময়। আচ্ছা হৃদয়, আজকে যে দর্শকরা বসে এই অনুষ্ঠানটি দেখছেন, তোমার জন্য প্রার্থনা করছেন, তোমার জন্য শুভকামনা করছেন, সেই দর্শকদের জন্য তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমরা এই পৃথিবীতে একবারের জন্য এসেছি। তো একবারের জন্য পৃথিবীতে আসার পরে আমাদের কারোর জীবন হয়তো, জীবনে বিভিন্ন পরিস্থিতিগুলো হয়তো বা অনুকূলে আছে, কারোরটা প্রতিকূলে আছে। তো আমাদের যাদের জীবনের অবস্থাগুলো আমাদের প্রতিকূলে, আমাদের অনুকূলের বাইরে রয়েছে, আমরা যদি আন্তরিকতা, অধ্যবসায় এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করি, সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি যে, আমার মনে হয় যে আমরা আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো, সেটা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। শেষ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এটাই হচ্ছে আমার সকলের প্রতি একটা আহ্বান থাকবে, যে আমরা কখনো হাল ছেড়ে দেব না। আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত, 90 মিনিটে ফুটবলের রেফারির বাঁশি বাজা আগ পর্যন্ত আমরা ম্যাচ ছেড়ে দেব না। আমি যেটা আরেকটা বিশ্বাস করি, আমরা তখনই ভালো থাকতে পারি যখন আমার আশেপাশের মানুষজনগুলো ভালো আছে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি নিজে ভালো হওয়ার চেষ্টার পাশাপাশি অন্যদেরকেও ভালো থাকার জন্য কাজ করতে পারি, তাদের ভালো রাখার জন্য কাজ করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। কারণ আমি ভালো থাকবো, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার জন্য কাজ করে যাব।
অনেক ধন্যবাদ ভাই তোমাকে। খুবই সুন্দর বলেছ, মানুষের জন্য বলেছ, মানবতার জন্য বলেছ। এর থেকে বেশি কিছু আসলে আমাদের জীবনে সত্যি মনে হয় নেই আমাদের। দর্শক শুনতে পেলেন হৃদয়ের কথা। সে মানুষের কথা বলল, মানবতার কথা বলল, নিজে ভালো থাকার পাশাপাশি নিজের চারপাশের মানুষকে ভালো রাখার কথা বলল। আপনারা সবাই হৃদয়ের জন্য প্রার্থনা করবেন, আপনারা সবাই হৃদয়ের জন্য শুভকামনা করবেন। হৃদয় যেন তার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টাটুকু করে সর্বোচ্চ ভালো অবস্থানে যেতে পারে এবং নিজেকে ভালো রাখতে পারে। দর্শক আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রার্থনা থাকলো। নিজেকে ভালো রাখার পাশাপাশি আশপাশের মানুষকে ভালো রাখুন, তাহলে হয়তোবা দিন শেষে আমি, আপনি, আমরা সবাই একটু শান্তির ঢেকুর গিলতে পারবো। সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা থাকলো। সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। তোমাকেও ধন্যবাদ ভাই।